শুভ সন্ধ্যা। খুব দুর্ভাগ্যজনক যে আজকের এই এবিপি আনন্দের যুক্তিতর্কে এসে এই ধরনের ঘৃণা ভাষণ শুনতে হবে। এই কিছুদিন আগেই খবরের কাগজে দেখছিলাম যে ইদানিং ঘৃণা ভাষণের পরিমাণটা ভারত জুড়ে কীভাবে বেড়েছে। আর খুব আশ্চর্য হচ্ছি, আজকে 2025 সালে একটা টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এই ধরনের ঘৃণা ভাষণ দেওয়া যায়, কোনো ধর্মগোষ্ঠীকে আক্রমণ করা যায়, কোনো মহিলাকে আক্রমণ করা যায়, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এবং সব কিছু গ্রাস করে নেওয়ার একটা অদ্ভুত মানসিকতা তথাগত রায় থেকে রাহুল সিনহা পর্যন্ত প্রত্যেকের মধ্যে প্রত্যক্ষ করলাম। এটা খুব দুর্ভাগ্যের। এটা স্বামী বিবেকানন্দকে তো গ্রাস করে নিয়েছেন। নরেন্দ্রনাথ বলে উনি বোধহয় ভাবলেন, পরের অংশটা মানুষ জানে না। যা পরবর্তীকালে এই যে স্বামী বিবেকানন্দের কথাটা একটু আগে সুমনদা বলে দিয়েছিলেন, বাকি কথাটা বলি। শিকাগোর ধর্ম সম্মেলনে তিনি পরে যে কথাটা বলেছিলেন, যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় এক্সক্লুশন শব্দটি অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মভুক্ত বলে গর্ব অনুভব করি। এই কথাটা আপনাকে বুঝতে হবে। স্বামী বিবেকানন্দের পাঠ রামকৃষ্ণ মিশনের কাছ থেকে আমরা নেব। কোনো বিজেপি নেতা, সে প্রধানমন্ত্রী হতে পারেন, সে প্রাক্তন রাজ্যপাল হতে পারেন, বা প্রাক্তন বিজেপি সভাপতি হতে পারেন, তাদের কাছ থেকে বিবেকানন্দ রামকৃষ্ণের শিক্ষা আমরা কোনোভাবেই নেব না। এবং সবথেকে দুর্ভাগ্যের যেটা, যে কুম্ভ সম্পর্কে ওই ধরনের বক্তব্য তিনি পেশ করলেন। আমরা ছোটোবেলায় শুনেছিলাম শ্মশান বৈরাগ্য শব্দটা, যে যখন আমরা কোনো পরিজন মারা গেলে, আত্মীয় পরিজন মারা গেলে, প্রতিবেশী মারা গেলে, আমরা যখন তাকে দাহ করার জন্য শ্মশানে যেতাম, অন্তত ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্যে মানুষের মনে একটা শোকের ভাব উদ্ভব হতো। দুর্ভাগ্যের কথা যে যোগী আদিত্যনাথ, যিনি পড়ে থাকেন গেরুয়া, তিনি প্রকাশ্যে সেই ধরনের কুম্ভের যে পদপিষ্টের ঘটনা, যেটা তার সম্পূর্ণ গাফিলতি, উত্তরপ্রদেশ প্রশাসনের প্রধান হিসেবে যে গাফিলতির দায়টা তাকে নিতে হবে, তিনি সেটা পরিষ্কারভাবে অস্বীকার করে গেলেন। দুর্ভাগ্যের কথা, কুম্ভে যারা মারা গেলেন প্রায় 60 জন মতো, আরও সংখ্যা বেশি হতে পারে, তারা প্রত্যেকেই হিন্দু ছিলেন। তাই হিন্দুদের সম্পর্কে, হিন্দুদের মৃত্যু সম্পর্কে কতটা উদাসীনতা তাদের মধ্যে কাজ করে, সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। দুর্ভাগ্যের কথা আরও একটা, আমি পরবর্তীকালে এই অংশে আসতাম, কিন্তু তথাগত রায় একটা কথা বারবার ব্যবহার করলেন। আমি জানি না এই ধরনের অশালীন শব্দ তিনি মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন মক্ষী রানী। আমরা যারা বাঙালি তারা জানি যে এই শব্দটা অত্যন্ত কু অর্থে ব্যবহার করা হয়। দুর্ভাগ্যের কথা যে বিজেপির ডিএনএর মধ্যে যে সংস্কৃতিটা রয়েছে, সেই সংস্কৃতির মধ্যে কিন্তু নারীর প্রতি তীব্র একটা বিতৃষ্ণা তাদের মধ্যে কাজ করে। যে কথাটা আমি পরবর্তীকালে আনতাম, কিন্তু এখনই আনতে হচ্ছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে সম্পূর্ণই একটি ওটিটি প্ল্যাটফর্ম, সেই ওটিটি প্ল্যাটফর্মে একটা সিরিজ রিলিজ হয়েছে, যে সিরিজটার নাম হচ্ছে কাল্ট অফ ফিয়ার, আসারাম বাপু সেন্ট অর সিডার। আমরা জানি যে আসারাম বাপু এখন ভোটের জন্যে তিনি মেডিকেল বেলে রয়েছেন। মানে একাধিক এই ধরনের মানুষজন রয়েছেন, আসারাম বাপু থেকে গুরমিত রাম রহিম, যারা যে কোনো সময় বিজেপির কোনো প্রয়োজন হলেই যারা সহজে বেল পেয়ে যান, এবং তাদের বিরুদ্ধে নারী ধর্ষণ, শ্লীলতাহানির যে ধরনের অভিযোগ রয়েছে, তারপরে এদেরকে মুক্ত করা মানে এদের নারী সম্পর্কে এদের কী চিন্তা, সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। আমি বলছি 1925 সালে আরএসএস তৈরি হয়েছিল, এবং এই আরএসএসের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন MS গোলওয়ালকর, যিনি শোনা যায় গুজরাট বিশ্ববিদ্যালয়ে একবার বক্তৃতা দিতে এসে তিনি বলেছিলেন, যে কোনো বিবাহিত মহিলার প্রথম সন্তান অবশ্যই একজন নামবুদুরি ব্রাহ্মণ পুরুষের ঔরসে জন্ম নেওয়া উচিত, যা আদর্শ জাতি গঠনের সহায়ক হবে। এই যে কথাটা তিনি বলেছেন, তার থেকে নারীকে এরা কী চোখে দেখে, পণ্য হিসেবে দেখে কিনা, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। বা 2013 সালে যখন মোহন ভাগবত বলছেন যে বিবাহ হলো এমন একটি চুক্তি যেখানে পুরুষ সুখ পেতে বিবাহ করে আর নারীরা
তাদের পেট চালানোর জন্য এই চুক্তি পালন করে, তার থেকেই বোঝা যায় যে তাদের উত্তরপুরুষ, তাদের পরবর্তীকালের প্রজন্ম নারী সম্পর্কে কী ধরনের শব্দ ব্যবহার করতে পারেন, তাকে অপছন্দ করতে পারেন, কিন্তু এই ধরনের অশালীন শব্দ ব্যবহার করে নিজেদের যে ডিএনএগত যে ত্রুটি, সেই ত্রুটিটা কিন্তু দিনের আলোর মতো আমাদের সামনে, মানুষজনের সামনে পরিষ্কার করে দিলেন। আমি শুরুতে ভেবেছিলাম যে এই কথাটা বলে শুরু করব, যে আজকের যে ডিবেটের যে টপিকটা, সেই টপিকে প্রথমটা আছে শাসক আর বিরোধী। আমি সংশোধন করে বলছি যে দিল্লির শাসক ভুলেই গেছে উন্নয়নের গান, ভোট টানতে অস্ত্র এবার হিন্দু মুসলমান, ধর্মের তীর এদিক ওদিক দুতরফেই ছোটে, মেরুকরণী প্রধান ইস্যু 26-এর ভোটে। এটা বোধহয় আমাদের প্রত্যেকের মেনে রাখা দরকার যে আমাদের ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে জাতির স্মৃতি, এবং এই অতীতের শিক্ষা এবং ভবিষ্যতের দিক নির্দেশ, এটা আমরা ইতিহাসের মধ্যে দিয়ে পাই। বিখ্যাত ঐতিহাসিক রমিলা থাপার তিনি বলেছিলেন যে ইতিহাসকে ভুলভাবে ব্যবহার করলে তা জনগণের মধ্যে বিদ্বেষ ছড়ানোর মাধ্যম হয়ে ওঠে। আমরা দেখছি যে 2014 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন, বিশ্ব হিন্দু পরিষদের মঞ্চ থেকে উচ্চারিত হয়েছিল যে তরাইনের যুদ্ধের 800 বছর পর একজন হিন্দু হৃদয় সম্রাট ভারতবর্ষের আবির্ভূত হয়েছেন। তরাইনের যুদ্ধের কথা ইতিহাসের ছাত্র ছাড়া আমার মনে হয় অধিকাংশ মানুষই ভুলে গেছে। 1191, 1192 সালের দুটো যুদ্ধ। সেই যুদ্ধের পরে 800 বছর পরে মোদিকে রিলেট করা হচ্ছে, নরেন্দ্র মোদীকে নতুন সম্রাট। ফলে খুব স্বাভাবিকভাবে ইতিহাসকে নিয়ে যে ছেলে খেলা করবেন, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। সেটা ঔরঙ্গজেব হতে পারেন, টিপু সুলতান হতে পারেন, শিবাজি হতে পারেন। বর্তমানে ছাওয়া বলে একটা বই বাজারে এসছে, যেখানে শিবাজির পুত্র শম্ভুজিকে দেখিয়ে ঔরঙ্গজেবের প্রতি আরও বেশি করে বিদ্বেষ বপনের চেষ্টা হচ্ছে। আসলে ইতিহাস থেকে আমরা তো সাধারণভাবে শিক্ষা নিই, ইতিহাসের যে ভুল, সেই ভুলগুলো যাতে সংশোধন করতে পারি এবং অতীতের ভুলগুলো শুধরে যাতে সমৃদ্ধ ভবিষ্যতের বীজ বপন করা যায়, সেটাই কিন্তু সাধারণভাবে ইতিহাসের শিক্ষা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই আশঙ্কা আমাদের বারবার ধরে আমাদের মধ্যে আসছে যে বিজেপি, তারা এই যে ইতিহাসের বিকৃতি, সেই ইতিহাসের বিকৃতি তাদের রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য তারা বারবার ব্যবহার করছেন। আপনারা জানেন যে 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগোর সম্মেলনে যে কথাটা বলেছিলেন, ঠিক একই কথা পরবর্তীকালে জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন যে নো কালচার ক্যান লিভ ইফ হি অ্যাটেম্পস টু বি এক্সক্লুসিভ। অর্থাৎ সমাজবাদী সুদীপ্ত কবিরাজ, তার বক্তব্য ছিল একই, রাজনৈতিক হিন্দুত্ববাদীরা সাধারণ অর্থে হিন্দু ধর্মের পক্ষে নন, হিন্দুত্বের পক্ষে। হিন্দু ধর্ম সত্যি সহস্র বছরের, আর হিন্দুত্ব 100 বছর আগে সাভারকারের নব আবিষ্কার। এটা সুদীপ্ত কবিরাজের কথা। তাই আসলে উন্নয়নের জন্য যুদ্ধ নয়, আমাদের বরং এই 21 শতকে যুদ্ধ করতে হচ্ছে পোস্ট ট্রুথ বা উত্তর সত্যের বিরুদ্ধে। ক্রমাগত মিথ্যাচার এবং ক্রমাগত মিথ্যার মাধ্যমে জনগণকে প্রভাবিত করার মারাত্মক যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার প্রতিফলন আমরা দেখছি। আমি কেন এই কথাটা উল্লেখ করলাম, তার কারণ হচ্ছে যে এই হিন্দুত্ববাদের জনক তিনি হচ্ছেন সাভারকার। তো এই সাভারকার সম্পর্কে বিজেপির প্রাক্তন মন্ত্রী অরুণ শৌরি তিনি একটা সাম্প্রতিক বই রচনা করেছেন, তার নাম হচ্ছে দি নিউ আইকন সাভারকার অ্যান্ড দি ফ্যাক্টস। সেখানে তথ্য প্রমাণ দিয়ে তিনি দাবি করেছেন যে সাভারকারের সমুদ্রে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা, যেটা 8ই জুন 1909 সালে লন্ডনে হয়েছিল, সেই ব্যাপারটাকে বিজেপি নেতারা এরা অতিরঞ্জিত করে দেখান। এবং তিনি লিখেছেন সরকারি নথি উল্লেখ করে যে ওই সময় স্টিমার থেকে ডাঙার দূরত্ব ছিল সে মাত্র 10 থেকে 12 ফুট। অর্থাৎ উত্তাল সমুদ্রে বিপ্লবী ঝাঁপ দিচ্ছেন। এই যে পটভূমি রচনা করা হলো সাভারকারের উত্থানের, কত বড় বিপ্লবী তিনি, তার পটভূমিকা তৈরি হয়েছিল। সেটা হচ্ছে যে সেটাও আমার শৌরির দাবি, সেটা হচ্ছে বীর সাভারকারের যে বইটি, এটা বীর সাভারকার প্রকাশনা থেকে প্রকাশিত বই, দি লাইফ অফ ব্যারিস্টার সাভারকার। এই বইটির লেখক হচ্ছেন চিত্রগুপ্ত। তিনি আসলে যেটা হচ্ছে সাভারকারের ছদ্মনাম, এবং যে ঘটনার রেফারেন্সটা
পরবর্তীকালে পার্লামেন্টে আমাদের অত্যন্ত সবার প্রিয় প্রধানমন্ত্রী বাজপেয়ীজি দিয়েছিলেন, সেটা এই বই থেকে আনা। অর্থাৎ নিজেই এই পটভূমিটা সেখানে তৈরি করে দিয়েছিলেন এবং সেখানে বলা হয়েছিল যে পুলিশ তাকে 1 মাইল দৌড় করানোর পর পুলিশের হাতে ধরা পড়েছিলেন। কিন্তু বাস্তব তথ্য, একবারে তথ্য প্রমাণ দিয়ে শৌরি দেখিয়েছেন যে সেটা দূরত্ব খুব জোর 200 গজ হবে। সেই 200 গজকে তিনি 1 কিলোমিটার, 1 মাইল, আর অন্যদিকে উত্তাল সমুদ্রে উত্তাল বিপ্লবী ঝাঁপিয়ে পড়লেন, নির্মাণ হলো, নবনির্মাণ হলো। কত বড় বীর সাভারকার, সেই সাভারকার। অর্থাৎ আমি এই কথাটা বলতে চাইছি যে সেখানে এই কারণেই কথাটা বলতে যাচ্ছি যে সাধারণভাবে এই পোস্ট ট্রুথ বা এই কথাগুলো বলতে হচ্ছে কেন। অর্থাৎ বিজেপির হিন্দুত্বের সূচনাটাই মিথ্যার মধ্যে দিয়ে, পোস্ট ট্রুথের মধ্যে দিয়ে, উত্তর সত্যের মধ্যে দিয়ে, যে কারণে আমরা বারবার বলছি বিকশিত ভারত, নরেন্দ্র মোদীর অত্যন্ত পছন্দের শব্দ বিকশিত ভারত। তা সেই বিকশিত ভারত সম্পর্কে কেন্দ্রের তথ্য বলছে যে দেশে রেজিস্টার্ড 28,05,000 কোম্পানির মধ্যে চালু অবস্থায় রয়েছে 18,17,000, সঙ্গে আরও 10,425টি লিকুইডেশনের দিকে। অর্থাৎ 35% কোম্পানি বন্ধ, আর আমরা বলছি বিকশিত ভারত। আপনি ভাবুন তো যে দিল্লি নির্বাচনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল কেজরিওয়ালের শীষমহল। এটা নিয়ে বিরাট প্রচার করেছিল বিজেপি। আপনি ভাবুন তো, মোটামুটি একই সময় দিল্লিতে 4 একর জমির ওপর 12 তলা বিল্ডিং, 300 ঘর, 3টি আল্ট্রামডার্ন অডিটোরিয়াম যার ক্যাপাসিটি 1300 জনের ক্যাপাসিটি, সঙ্গে 5 বেডের একটা হসপিটাল, একটা হনুমান মন্দির। এটা কোনো রিয়েলটি বা ডেভেলপার সংস্থার বিজ্ঞাপন বলছি না, এটা আরএসএসের দিল্লি অফিস, সেই অফিস তৈরি হয়েছিল। আমি অফিস তৈরি নিয়ে কিছু বলছি না, এটা কিন্তু ইস্যু হতে পারত। বা 1000 কোটি টাকা খরচা করে বিজেপি ক্ষমতায় আসার পর যে 7 স্টার লাক্সারিতে দিল্লির পার্টি অফিস তৈরি করেছেন, সেই পার্টি অফিসের ইস্যুটাও তো সেখানে আসতে পারত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের যে করাপশন পারসেপশন ইন্ডেক্স বা দুর্নীতি সূচক, সেই দুর্নীতি সূচক 2024-এ ভারতবর্ষ 93 থেকে 3 ধাপ নেমে 96 এসে নেমেছে। তবু আমরা বলছি স্বচ্ছ ভারত, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর 9 বছরে মোদিজির স্বাধীন যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প, সেই প্রকল্পে বরাদ্দ হয়েছিল 775 কোটি টাকা, যার মধ্যে প্রচারই হয়েছিল 401 কোটি টাকা। এটা 2013-14-15 থেকে 2022-23-এর তথ্য। আর 2022-23-এ এই 2022-23-এ 23-24-এ যে বাজেট অ্যালোকেশন হয়েছিল, সেই বাজেট অ্যালোকেশনে সেখানে আমরা দেখেছিলাম যে সেটা 206 কোটি টাকা প্রথম বাজেট অ্যালোকেশন কমিয়ে দেওয়ার পরে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে সেখানে কমিয়ে দেওয়া হয়েছিল। তবুও বলতে হবে যে নারী সুরক্ষায় বিজেপি সরকার ভীষণ রকমের তারা তৎপর, ভীষণ উন্নয়ন করতে চাইছে। উল্টো দিকে আমরা দেখছি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সদ্য যে বাজেট পেশ করেছেন 25-26 বাজেট, সেই বাজেটে শুধু নারী এবং শিশু কল্যাণ, এর মধ্যে 50% অর্থ তিনি বিনিয়োগ করেছেন এই ক্ষেত্রে। এবং প্রতি বছর কন্যাশ্রী প্রকল্পে 3.5 লক্ষ মেয়েকে এককালীন অনুদান দেওয়া হয়। এবং 2025-26-এর বাজেট বরাদ্দ, এটা নারী ও শিশু কল্যাণ দপ্তরের বাজেট, এটা 26,700 কোটি টাকা থেকে এটা বেড়ে দাঁড়িয়েছে 38,762 কোটি টাকা। অর্থাৎ এই যে সামগ্রিক যে উন্নয়নের যে ছবি আমরা দেখছি, সেই ছবির মধ্যে দিয়ে একটা জিনিস কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উন্নয়নের মডেলটা আমরা সাধারণভাবে দেখছি, সেটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ সবাইকে নিয়ে সামগ্রিক উন্নয়ন। কন্যা সন্তানের 15,75,000 ছাত্রীকে 1,000 টাকা করে দেওয়া হয় কন্যাশ্রীতে, এবং 25,000 টাকা এককালীন সুবিধের জন্য 2 লক্ষ ছাত্রীর নাম নতুন করে নথিভুক্ত হয়েছে। অর্থাৎ মহিলা সুরক্ষা, নারী ক্ষমতায়ন, নারী সুরক্ষার ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে এ রাজ্যের বাজেট বরাদ্দ ক্রমশ বাড়ছে। আমরা যখন তুলনামূলক আলোচনায় যাই, যখন উন্নয়ন নিয়ে কথা হয়, সেই উন্নয়নের একটা দিকে তো নরেন্দ্র মোদী একাধিক প্রকল্প আমরা দেখেছি, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, একাধিক প্রকল্প ঘোষণা হয়েছে, অধিকাংশ প্রকল্প পরবর্তীকালে কাজ হয়নি, বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, আমরা সেগুলো তো উল্লেখ করেছি। আমরা দেখলাম
কুম্ভ সম্পর্কে একটা কথা বলে শেষ করব। আপনার পূর্ণ কুম্ভের ঘটনা, ওই যে পদপিষ্ট হওয়ার ঘটনা, সেই ঘটনা শেষ হওয়ার পরে আপনারা দেখবেন যে এবিপি নিউজের চ্যানেলে আমরা একজন গেরুয়া বসনধারী এক সন্ন্যাসী, তিনি একটা ভাষণ দিলেন। তিনি বলছেন যে ওইখানে যারা পদপিষ্ট হয়ে মারা গেল এ কোনো সাধারণ মৃত্যু নয়, ওখানকার যে মানুষ মারা গেল সে একদম ডাইরেক্টলি স্বর্গে চলে গেল। আমি ভাবুন, একজন গেরুয়াধারী সন্ন্যাসী, তার মধ্যে ন্যূনতম মানবিকতা বোধ নেই। একজন মানুষ মারা গেছে, যে কথাটা বলছিলাম, শ্মশান বৈরাগ্য, অন্তত দিন 15 চুপ করে থাক, 20 দিন চুপ করে থাক। সেই ঘটনা ঘটার কয়েকদিনের মধ্যে এই রিল ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই খুঁজে পেলে পাবেন যে সেখানে সেই উদাত্ত ভাষণ দিচ্ছেন বয়সের তরুণ সেই গেরুয়াধারী, তিনি বলছেন যে এ মৃত্যু সাধারণ মৃত্যু নয়, এ মৃত্যু একেবারে ডাইরেক্টলি স্বর্গে নিয়ে চলে যাবে। এই ধরনের কথা যারা বলতে পারেন, আমি জানি না শেষ পর্যন্ত তারা এই মানে এই উন্নয়নের কথা তারা বলতে পারেন কিনা। একটা কথা বলে সুমনদা শেষ করব, সেটা হচ্ছে না বললেই নয় ব্যাপারটা, যে ওই যে একটু আগে সিপিএমের হয়ে শতরূপ ঘোষ বক্তব্য রাখলেন, সেই বক্তব্যে তো শুনলেন অধিকাংশই তৃণমূলের বিরুদ্ধে, আর বিজেপির বিরুদ্ধে সেভাবে কোনো কথা নেই, আর শুধু ধর্ম এবং রাজনীতিকে জড়িয়ে দেওয়া তৃণমূলেরই দোষে। আপনি ভাবুন তো, কেরালায় এখনও পর্যন্ত বিজেপি সেভাবে নেই। তা কেরালা শবরীমালার রায়টা আপনাদের মনে আছে, যে যখন কেরালা শবরীমালা রায়ে মহিলাদের জন্য সেই শবরীমালা মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছিল, তখন 3 জন সাহসী মহিলা তারা সেইখানে সেই শবরীমালা মন্দিরে যেতে চেয়েছিলেন, সরকারের কাছ থেকে তারা সাহায্য চেয়েছিলেন। অত্যন্ত দুর্ভাগ্যের, সরকার কিন্তু সাধারণ মানুষের সেন্টিমেন্টের কথা ভেবে, বা অমিত শাহ যে বিবৃতি দিয়েছিলেন সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে, সেই রায়ের কথা ভেবে তারা কিন্তু কোনো রকম সরকারি সাহায্য সেই মহিলাদের করেননি। আমি দেশের উদাহরণগুলো দিলাম না, কারণ একাধিক উদাহরণ সুমনদা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। সুতরাং আপনারা বিবেচনা করবেন যে এক্সক্লুসিভ উন্নয়ন কোথায় হচ্ছে, সবাইকে নিয়ে সেই উন্নয়ন কোথায় হচ্ছে। ধন্যবাদ।